দেখো আগের ক্লাসে আমরা অবলিক প্রজেক্টাইল স্টার্ট করেছিলাম। অবলিক প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইট, তোর ওই টাইম অফ ফ্লাইট, তারপরে হচ্ছে রেঞ্জ অফ প্রজেক্টাইল, এই সমস্ত ইকুয়েশনসগুলোকে বের করেছিল। ঠিক আছে, তো অবলিক প্রজেক্টাইলের আরেকবার আমি এই যেটা ড্রয়িংটা ছিল সেটা আমি ড্রটা করছি, যে এটা ধরে নেয় গ্রাউন্ড। এই গ্রাউন্ড থেকে কোনো একটা বডিকে থ্রো করা হচ্ছে অবলিকলি, তার মানে গ্রাউন্ড থেকে কোনো একটা বডিকে থ্রো করা হচ্ছে একটা হুইচ মেকিং এন্ড সার্টেন অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, এরকমই ড্র করা ছিল। তাহলে এরকম ভাবে যদি ছোড়া হয় বডিটাকে, তাহলে এটা কিরকম হবে, এরকম ভাবে একটা পাথ ফলো করে ইট এগেন রিচ টু দা গ্রাউন্ড, এটাই হবে। এটাই তো আগের দিন ড্র করা ছিল। এখানে ইউ এর দুটো কম্পোনেন্ট হবে, ইউ এর আনুভূমিক বরাবর উপাংশ, দ্য কম্পোনেন্ট অ্যালং দিস অ্যাক্সিস কত, ইউ কস থিটা, এটাকে আমি ইউ এক্স ধরেছিলাম সম্ভবত, আর এদিকে আমি ইউ সাইন থিটা লিখেছিলাম, সাইন কম্পোনেন্ট, এটাকে ইউ ওয়াই ধরেছিলাম। এটা তো আমরা ভেক্টরের কনসেপ্ট জানি। এখানে একটু লিখি জায়গাটা, এটা ইউ সাইন থিটা লিখেছিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইকুয়েশনসগুলো বের করেছিলাম। হাইট অফ দ্য প্রজেক্টাইল, হাইট অফ দ্য প্রজেক্টাইলের ইকুয়েশন ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, তার মানে এটা লিখতে পাচ্ছিলাম ইউ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2ay, তাই তো। টাইম অফ ফ্লাইটের ইকুয়েশন কি ছিল, 2u সাইন থিটা ডিভাইডেড বাই g, এটা কত ছিল 2uy ডিভাইডেড বাই ay লিখতে পারি। আর রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইলের ইকুয়েশন কি ছিল, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই g, এটাকে আমি লিখতে পারি ux 2ux uy, তাই তো, 2ux uy ডিভাইডেড বাই ay। এই সমস্ত ইকুয়েশনসগুলো আমরা প্রুভ করেছিলাম, তাই তো। এই ইকুয়েশনসগুলোকে আমরা প্রুভ করেছিলাম। তাহলে এই ইকুয়েশনসগুলোকে প্রুভ করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্য পাথ অফ দ্য প্রজেক্টাইল, ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য প্রজেক্টাইল, যেটাকে আমরা লোকাস ইকুয়েশন বলছিলাম। আগের দিনে এটা প্রুভ করিনি তো, ওই যেটা y = x tan θ * 1 - x বাইরে এবং কোনো ইকুয়েশন প্রুভ করা হয়নি। এটা আমি আজকে করব, সেটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য পাথ অফ প্রজেক্টাইল। তাহলে লিখো ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইল, বললাম না, ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইল, এটা আজকে করব। ঠিক আছে, শোনো আগে আমি ধরে নিচ্ছি আফটার, এটা আমি হেডিংটা দিই আগে, ইকুয়েশন করানো আছে, কই দেখি কি করানো আছে, না ওটা তো হরাইজন্টাল প্রজেক্টাইল। ঠিক আছে, ওটাই আমার কনফিউশন ছিল। ইকুয়েশন অফ, হ্যাঁ, সঞ্চারপথের সমীকরণ, পাথ অফ প্রজেক্টাইল, সঞ্চারপথের সমীকরণ লিখতে পারিস। সঞ্চারপথের সমীকরণ এই প্রজেক্টাইল, ওটা হরাইজন্টাল প্রজেক্ট, আগের প্রজেক্টাইলটাই করেছিল। আচ্ছা, হেডিংটা করে যাই। তাহলে ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইল, এটা ফার্স্ট হেডিং। দেখ এখানে কি করছি, আমি ধরে নিচ্ছি আফটার টি টাইম, আফটার টি টাইম, টি যেখানে লেস দেন, এই টিটা যেখানে লেস দেন ক্যাপিটাল টি, ঠিক আছে, টি টাইম, ইফ দ্য বডি রিচ টু x, y position, x, y position, if the starting point is considered as the origin, যদি আমি স্টার্টিং পয়েন্টটাকে অরিজিন ধরি, তাহলে বডিটা টি সময়ে কোনো একটা পজিশনে তো পৌঁছাবে, এই পজিশন হোক, এখানে হোক, এখানে কোথাও তো একটা পৌঁছাবে। এই পয়েন্টটার কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি x, y, ইজ ইট ক্লিয়ার? আমি কোঅর্ডিনেট ধরে নিচ্ছি x, y। তাহলে এটাকে আমি অরিজিন ধরেছি, এটা রেসপেক্টে x, y যদি হয়, তাহলে তুই আমাকে বলতো x, y মানে কি, এ হরাইজন্টালি কতটা ডিসটেন্স গেছে, হরাইজন্টালি কতটা ডিসটেন্স গেছে x, কোনো ডাউট নেই। ভার্টিক্যালি কতটা ডিসটেন্স গেছে y, কনফার্ম তো? তাহলে হরাইজন্টালি x গেছে আর ভার্টিক্যালি y গেছে। তাহলে এখানে বল, আমি এখান থেকে একটা ইকুয়েশনে অ্যাপ্লাই করব, হুইচ ইজ s = ut + half of at square, ut + half of at square। প্রথমে y এর ক্ষেত্রেই বল, ইন প্লেস অফ ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে কোন দিকে, y বরাবর। যদি আমি s এর জায়গায় y লিখি, তাহলে আমি u এর জায়গায় কত লিখব, তোদের মনেই নেই, আগের দিনে তো ভুলে গেছিস, বলছিস পড়ে আসিস না। তাহলে এটা আমরা কি লিখব, sy = কি লিখব, uyt + half of ay² তাই তো। তো ইন প্লেস অফ sy if we write y, then in place of uy কত লিখব, u sin θ into t।
প্লাস হাফ অফ এ ওয়াই জায়গায় কি লিখবো মাইনাস জি। মাইনাস জি কেন নিচের দিকে, তাহলে ইনটু টি স্কয়ার। তাহলে y ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, y ইজ ইকুয়াল টু u sin থিটা ইনটু t মাইনাস হাফ অফ dt স্কয়ার। বোঝা গেছে? সিমিলারলি ফর x অ্যাক্সিস এর জন্য কি লিখবো বল? x অ্যাক্সিস এর জন্য যদি আমি লিখি তাহলে sx সমান কি লিখবো ux ইনটু t প্লাস হাফ অফ ax ইনটু t স্কয়ার। তাহলে ইন প্লেস অফ sx আমি কি লিখবো, এখানে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট কত x, ux এর জায়গায় কি লিখবো u cos থিটা ইনটু t। আর ওটা লিখছি না কারণ ax 0, এখানে লিখে দিচ্ছি যেহেতু ax is equal to 0। x component of the acceleration 0 হচ্ছে ডিসকাস ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস, আলোচনা করেছিলাম তো কেন 0। x অক্ষ বরাবর ত্বরণ কেন শূন্য হয়? হ্যাঁ, আনুভূমিক বরাবর ত্বরণটা কেন শূন্য হচ্ছে? কারণ আনুভূমিক বরাবর তো কোনো বল কাজ করেনি। ত্বরণ কখন কাজ করবে? যদি বল কাজ করে। তাহলে বল তো শুধুমাত্র অভিকর্ষজ বল, তাই তো? শুধুমাত্র অভিকর্ষ বল যেটা কাজ করছে নিচের দিকে। তাহলে আনুভূমিক বরাবর তো কেউ টানাটানি করেনি। তাহলে আনুভূমিক বরাবর যেহেতু বল শূন্য, তাই ত্বরণও। বোঝা গেছে তো? এটাই লজিক বলবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা এই ভ্যালুটা বসাবো। টি এর ভ্যালুটা যদি আমি এখান থেকে নিই, টি সমান কত হয়ে যাবে x ডিভাইডেড বাই u cos থিটা। দেন ইউ পুট দ্য ভ্যালু অফ টি ইন আওয়ার ফার্স্ট ইকুয়েশন। এটাকে ইকুয়েশন 1 নাম দিতে পারি, এটাকে ইকুয়েশন 2 নাম দিতে পারি। তাহলে এখানে আমি ফার্স্ট ভ্যালুটাতে টি এর ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি ফার্স্ট ইকুয়েশনে। তাহলে কি হয়ে যাচ্ছে, y ইজ ইকুয়াল টু বল কি হচ্ছে u sin থিটা ইনটু x ডিভাইডেড বাই u cos থিটা মাইনাস হাফ অফ g ইনটু x স্কয়ার ডিভাইডেড বাই u স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে কিছু কিছু ক্যান্সেল হচ্ছে, যা ক্যান্সেল হচ্ছে ক্যান্সেল করি। তাহলে এখানে কি হয়ে গেল, y ইজ ইকুয়াল টু x tan থিটা মাইনাস g ডিভাইডেড বাই 2 x স্কয়ার ডিভাইডেড বাই u স্কয়ার cos স্কয়ার থিটা। ইজ দিস ক্লিয়ার অর নট? ঠিক আছে, এরপরে দেখ এইখান থেকে যদি মনে কর x tan থিটাটা আমি কমন নিয়ে, প্রথমত এইটা একটা ইকুয়েশন, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা একটা ইকুয়েশন। দিস ইকুয়েশন ক্যান বি রিটেন লাইক দ্যাট ওয়ে y ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইনটু x, একটা কনস্ট্যান্ট ইনটু x স্কয়ার। এটা আমি লিখতে পারি। এবারে তোরা বলবি এটা আমি কি করে লিখতে পারলাম? এটা কি করে লিখতে পারলাম, দেখো এখানে থিটাটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট কোণ করে ছোড়া হয়েছে। তাহলে থিটাটা যদি কনস্ট্যান্ট হয় দেন tan থিটা ইজ কনস্ট্যান্ট। ইজ দিস ক্লিয়ার? এরপরে দেখ থিটাটা কনস্ট্যান্ট, ইউ একটা নির্দিষ্ট কোণে ছোড়া হয়েছে, জি তো কনস্ট্যান্টই। তাহলে এই পুরো অংশটা কনস্ট্যান্ট, এই পুরো অংশটা কনস্ট্যান্ট। তার মানে এই কনস্ট্যান্টটা ইফ ইউ কনসিডার বি এন্ড দিস কনস্ট্যান্ট ইফ ইউ কনসিডার এ, দেন ইট মে বি রিটেন লাইক ax মাইনাস, বুঝতে পেরেছিস? তাহলে এটা ax মাইনাস bx স্কয়ার যদি হয় এই রকম ধরনের ইকুয়েশন, মানে এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন। এবারে এটা প্যারাবোলিক ইকুয়েশন কেন? এই জিনিসটা তোদের ট্রিগোনোমেট্রিতে পরে ম্যাথমেটিক্সে আছে, এটা মনে রাখবি। যদি এরকম ধরনের কোনো ইকুয়েশন হয় সেকেন্ড অর্ডার কোয়াড্রিক ফর্মে, তাহলে এটা প্যারাবোলিক ইকুয়েশনই হয়, তার নেচারটা এরকম ধরনেরই হবে। ঠিক আছে, যাই হোক, এটার আরেকটা এই ইকুয়েশনটাকে আরেকটা ওয়েতে আমি এটাকে সিম্পলিফাই করতে পারি। আরেকটা ওয়েতে আমি সিম্পলিফাই করতে পারি। দেখ এখানে একটুকু যদি আমি এখান থেকে x tan থিটাটা কমন নিই, x tan থিটাটা কমন নিলে কি হচ্ছে, দেখ x tan থিটা কমন নিলে এটা তো 1 হয়ে গেল, এর 1 মাইনাস এটা হয়ে গেল g, একটা x তো চলে গেছে। এবারে যেহেতু আমি tan থিটা কমন নিয়েছি, তাহলে নিচে একটা tan থিটা মাল্টিপল করতে হবে, তাই না? তাহলে নিচে একটা tan থিটা মাল্টিপল করতে হলে এটা 2u স্কয়ার cos স্কয়ার থিটা, নিচে একটা tan থিটা মাল্টিপল করা মানে এরকম একটা tan থিটা মাল্টিপল করলাম। বোঝা গেছে? বোঝা গেছে তো? এরপরে দেখ এটাকে আরেকটুকু আমি রিঅ্যারেঞ্জ করছি, এটা আবার রেঞ্জের আছে, ভিডিওটা দেখা যাচ্ছে। এটা x tan থিটা ইনটু, হ্যাঁ আচ্ছা তাহলে আমি উপরে লিখছি, এই লাইনটা পর্যন্ত দেখা যাচ্ছে তো? যাচ্ছে? তাহলে এই জায়গাটা মুছে দিচ্ছি না, মুছে দিলে তোদের লিখতে হবে, তাহলে লিখেই লে আগে, এই ইকুয়েশনটা পর্যন্ত লিখে লে আগে। ঠিক আছে, এই ইকুয়েশনটা পর্যন্ত লিখে নে, লিখ টি সময় পর
টি সময় যেখানে লেস দেন ক্যাপিটাল টি। লেস দেন ক্যাপিটাল টি কেন লিখেছি বলতো? কারণ ফ্লাই করছে, তো ফ্লাই করছে। যদি মনে কর 4 মিনিটে ও এখান থেকে, সাপোজ 4 সেকেন্ডে ও এখান থেকে এখানে পড়ে, তাহলে 4 সেকেন্ড পরে তো ও নিচে পড়ে গেছে, তাহলে ওখানে ফ্লাইং টাইমে তো অবজেক্টটা কোনো একটা পজিশনে থাকবে। তাহলে ফ্লাইং টাইমে মানে কি হবে, ওই টাইমটা ইজ লেস দেন, ঠিক আছে, তার জন্য লেস দেন টি লিখেছে। তাহলে লিখ টি সময় পর যদি বস্তুটির স্থানাঙ্ক, যদি বস্তুটির স্থানাঙ্ক x, y হয়, যদি টি সময় পর যদি বস্তুটির স্থানাঙ্ক x, y হয়, x, y হয়, তাহলে s is equal to ut plus half of at square সমীকরণ থেকে লেখা যায় s is equal to ut plus half of at square সমীকরণ থেকে লেখা যায়। তারপরে এটা লিখে নিবি, এটা পরে লিখে নিবি। এটা আমি মুছে দিচ্ছি উপরের অংশটা একটু, আর তাছাড়া লিখবি তো লিখ তোরা, আমি শুধু এইটুকু অংশ মুছছি, এইটুকু অংশ মুছলেই আমার হয়ে যাবে যতটুকু দরকার। তাহলে এখানে x tan থিটাটা কমন নিয়ে এটা হচ্ছে, তার মানে y is equal to যেটা দাঁড়ালো x tan থিটা ইনটু 1 মাইনাস, এটা হচ্ছে 1 ডিভাইড x টা উপরে লিখছি, x ডিভাইডেড বাই 2u স্কয়ার। দেখ tan থিটা মানে তো sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা মানে একটা cos থিটা কেটে যাবে। তাহলে আমি একটু স্টেপ জাম্প করে জাস্ট লিখে দিচ্ছি 2u স্কয়ার sin থিটা cos থিটা ডিভাইডেড বাই g, এরকম লিখতে পারি তো? তাহলে বলবি এটা আমি এরকম কেন করলাম, তার কারণ দেখ 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, sin 2 থিটা মানে এটা হচ্ছে না u স্কয়ার sin 2 থিটা ডিভাইড বাই g। তাহলে এই পুরো নিচের অংশটা, এই ডিনোমিনেটরটা উই ক্যান রিপ্লেস বাই r, এই পুরো ডিনোমিনেটরটাকে আমি r দিয়ে লিখতে পারি না? তাহলে দেখ এটা দেখতে কত সুন্দর ভালো একটা সমীকরণ হলো, x tan থিটা ইনটু 1 মাইনাস x বাই r। ভালো না? এটা মনে রাখতেও এটা দরকার, আর এটা অ্যাপ্লাই করতেও দরকার। এমন কিছু কোশ্চেন্স থাকবে যেখানে তুই এটা অ্যাপ্লাই করতে পারবি না, তোকে ওটাই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সেই জায়গাতেও এটা দরকার আছে, আর তাছাড়া এই দুটো ইকুয়েশনই তোকে মনে রাখতে হবে, ইকুয়েশন অফ দ্য প্রজেক্টাইল, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ইকুয়েশনসগুলো কি কি হলো। একটা হচ্ছে y is equal to x tan থিটা মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা, আর আরেকটা হচ্ছে y is equal to x tan থিটা কমন নিলে 1 মাইনাস x বাই r। তাহলে এই দুটো হচ্ছে আমার ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইল, ঠিক আছে? তাহলে পুরো গল্প ঠিক আছে, ঠিক আছে? এটাই হচ্ছে গল্প, ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইলের ইম্পর্টেন্ট পার্ট কিন্তু, ঠিক আছে? এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনস কি রকম দেখ, ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইলের প্রিভিয়াস ইয়ারের প্রজেক্টাইল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনস, এ তোরা দেখতে পাচ্ছিস? এটা তো একটা সিম্পল কোশ্চেন, ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইলের কোশ্চেন। ইকুয়েশন অফ পাথ অফ প্রজেক্টাইলের কোশ্চেন দেখতে পাচ্ছি না তো। আচ্ছা
আচ্ছা দেখ এখানে একটা কোশ্চেন আছে AIPMT 2014 আরো আছে হয়তো দেখছি আমি AIPMT 2014 এর একটা কোশ্চেন আচ্ছা মুছবো এটা তাহলে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার 2014 এখানে একটা কোশ্চেন আছে দেখ বলছে এ প্রজেক্টাইল ইজ ফায়ার্ড ফ্রম দ্য সারফেস অফ আর্থ উইথ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল মানে এখানে ইউ ইজ গিভেন হুইচ ইজ 5 মিটার পার সেকেন্ড আর থিটা তো একটা থিটা আরবিটারি থিটা বলা আছে কোন থিটা বলা আছে উইথ হরাইজন্টাল অ্যানাদার প্রজেক্টাইল ফায়ার্ড ফ্রম অ্যানাদার প্লেনার উইথ ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড মানে ঠিক আছে তাহলে একটা অবজেক্ট ছোড়া হচ্ছে 5 মিটার পার সেকেন্ডে আরেকটা অবজেক্টকে ছোড়া হচ্ছে 3 মিটার পার সেকেন্ডে দুটো অবজেক্ট ছোড়া হচ্ছে বলা আছে at the same angle ছোড়া হচ্ছে follows a trajectory which is identical with the trajectory of projectile fired from the earth আচ্ছা দুটোই সেম পাথ ফলো করছে বলা আছে দুটোই সেম পাথ ফলো করছে trajectory follows a trajectory which is identical with the trajectory of the projectile fired from earth আচ্ছা the value of the acceleration due to gravity of the planet is এত তাহলে এখানে কি ক্যালকুলেট করতে বলেছে তার এক মিনিট আমি একটু পড়ে নিই আচ্ছা এখানে দেখ শুন এটা একটু কোশ্চেনটার মধ্যে ডিফারেন্স আছে ডিফারেন্সটা হচ্ছে যে এইটা আর্থ থেকে থ্রো করা হচ্ছে which is 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বুঝতে পেরেছিস আর এটা আর্থের থেকে থ্রো করা হয়নি এটা সাপোজ মুন থেকে থ্রো করা হচ্ছে বা অন্য কোনো প্ল্যানেট থেকে থ্রো করা হচ্ছে যেখানে জিটা ডিফারেন্ট ঠিক আছে যেখানে জিটা ডিফারেন্ট এখানে ay টা জি বাট এখানের ay টা তোকে ক্যালকুলেট করতে হবে এটা বলা আছে কন্ডিশন কি দুটোর অ্যাঙ্গেল সেম দুটো সেম অ্যাঙ্গেলে থ্রো করা হচ্ছে আর দুটো সেম পাথ অফ প্রজেক্টাইল ফলো করছে মানে পাথটা একই দুটোর অ্যাঙ্গেল সেম আছে কেন পাথটা সেম হচ্ছে কারণ শুধুমাত্র এখানে যেটা জি এখানে সেটা ay ডিফারেন্ট কিছু এখানে যেটা u1 এখানে সেটা হচ্ছে u2 ঠিক আছে এখানে দুটো সেম বলা আছে দেন হাউ ক্যান ইউ ফাইন্ড আউট দিস কি করে হবে বল আচ্ছা যদি দুটো সেম প্রজেক্টাইল হয় মানে সেম পাথ যদি ফলো করবে মানে আর গুলো তো সেম হবে সেম পাথ ফলো করবে মানে তো আর গুলো সমান হবে এইচ গুলো সমান হবে তাহলে যে কোনো একটা ইকুয়াল করে দিলেই তো হয়ে যাবে যদি সেম পাথ ফলো করে ভালো করে দেখ সেম পাথ ফলো করে একই রাস্তা বরাবর যায় তাহলে এইচ আর কে তো সমান হতেই হবে তাছাড়া একই রাস্তা বরাবর যাবে কি করে এ যতটা রাস্তা যাবে যেমন ধরনের জিওমেট্রিক্যাল শেপ হবে জ্যামিতিক আকৃতি হবে এরও জ্যামিতিক আকৃতি একই রকম বলেছে সেম পাথ ফলো করছে বলেছে তাহলে সেম পাথ যদি ফলো করে তাহলে এখানে জি মানে সরি এইচ সমান হবে আর সমান হবে তো এইচ আর দুটো সমান হবেই অ্যাট লিস্ট যে কোনো একটা সমান করে দে এখানে যা ইনফরমেশন দেওয়া আছে যে কোনো একটা সমান করে দিলেই তো হয়ে যাবে কোনটাকে সমান করবি থিটাটা তো ক্যান্সেলই হয়ে যাবে আরটাকে সমান করে দে তাহলে আরটাকে সমান করলে এখানে আরটা কত হবে u1 স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই জি এটা r1 আর এখানে r2টা ডাইরেক্ট লিখে দিচ্ছি সমান করে দিচ্ছি এটা কত হবে u2 স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই ay তাই না এটাই তো তাহলে এখান থেকে ay সমান কত হবে ay সমান হচ্ছে u2 স্কয়ার ডিভাইডেড বাই u1 স্কয়ার ইনটু g তাহলে এটা তো পাথ অফ দ্য প্রজেক্টাইলের প্রয়োজনই হলো না এমনিতে হয়ে যাবে কত হচ্ছে দেখ এটা ভ্যালু দেওয়া আছে 19 এর কোশ্চেনটা অপশন এ মানে 3.5 হচ্ছে কি দেখ u2 স্কয়ার মানে কত বলা আছে 3 তাহলে এটা 9 ডিভাইডেড বাই এটা কত হচ্ছে 25 নাকি আর এটা 9.8 বলেছে তাহলে 9 into 9.8 মানে হচ্ছে কত 81 আর 7 মানে হচ্ছে অলমোস্ট 81 7 মানে হচ্ছে 88.2
এরকম হচ্ছে, ডিভাইডেড বাই 25 হচ্ছে তো। তাহলে এটা 25 3 হচ্ছে 75, তাহলে 3 পয়েন্ট সামথিং হচ্ছে, 3 পয়েন্ট সামথিং একটা অপশনেই আছে 3.5। হ্যাঁ 3.5 to 8 মানে 3.5 অপশন আছে, অপশন এটা। এখানে অপশনস গুলো যেমন দেওয়া আছে এই ক্যালকুলেশন এতটা পর্যন্ত করারই দরকার নেই, এরকমই থাকে অপশনস। একটা 3.5 আছে, একটা 5.9 আছে, একটা 16.3 আছে, একটা 10.8 আছে। তাহলে তোর কোনো ব্যাপার নেই, তোর যখন 3 হয়ে যাচ্ছে তখন আর ক্যালকুলেশন করারই দরকার নেই। এটাই তোকে মনে রাখতে হবে, কারণ ওখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আর উইদাউট ক্যালকুলেটর তোকে ক্যালকুলেট করতে হবে। তাহলে তুই এক্সাক্ট ফিগারটা ক্যালকুলেট করতে যাবি, তুই তো অপশনের দিকে তাকিয়ে করবি। যখনই 3 হয়ে গেছে, 3 অপশন আদার্স কিছু একটা নেই, তখনই অপশন নেই, ঠিক আছে? তখন তো আর তোকে 3 পয়েন্ট খোঁজার তো দরকার নেই। যদি 3 পয়েন্টে দুটো অপশন থাকতো তাহলে তুই ফার্স্ট সেকেন্ড ডিজিট পর্যন্ত, ফার্স্ট ডিজিট পর্যন্ত আগাতে পারতিস। তো 3 পয়েন্ট যখন হয়ে গেছে, 3 পয়েন্ট একটা অপশন সেই আছে, তাহলে এগোবি কেন? 3 পয়েন্ট আছে, 5 পয়েন্ট আছে, 16 পয়েন্ট আছে, 110 আছে। 16 110 এর তো কোনো প্রশ্নই নেই, আর 5ও আসছে না, তাহলে 3 রাইট। বুঝতে পেরেছিস? এটা হাইট অফ দ্য প্রজেক্টাইল সেম করে দিলে হতো, হাইট অফ দ্য প্রজেক্টাইল সেম করে দিলে হতো, ঠিক আছে? তাহলে এটা ইকুয়েশন অফ প্রজেক্টাইলের কোশ্চেন নয়, ইকুয়েশন অফ প্রজেক্টাইলের কোশ্চেনস আছে, এই পয়েন্টের মধ্যেও আছে, অনেক ভালো কোশ্চেনস আছে, ইম্পর্টেন্ট কোশ্চেনস আছে ইকুয়েশন অফ প্রজেক্টাইলের। ধর এটাকে পজ করি একটু। আচ্ছা, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 280 22 এর কোশ্চেনটা দেখ। এটা একটা ইকুয়েশন অফ প্রজেক্টাইলের কোশ্চেন। এটা এরকম একটা ফর্মেই দেওয়া আছে। ফর্মটা হচ্ছে, এখানে যে ফর্মটা দেওয়া আছে y √3x, y দেওয়া আছে √3x minus g divided by 2 into x square, g divided by 2 into x square। এটা কত কোশ্চেন বললাম? 22, পেজ নাম্বার কত? 280, ঠিক আছে? 280 এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে তোকে যদি মনে করে ক্যালকুলেট করতে বলে, যে তুই ফার্স্ট এখান থেকে তোকে ক্যালকুলেট করতে বললো, মনে কর তোর অ্যাঙ্গেল অফ প্রজেকশন। সাপোজ এটা দেওয়া আছে, দিস ইজ দ্য পাথ অফ দ্য ইকুয়েশন অফ প্রজেক্টাইল, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা। এটা ক্যালকুলেট করতে বললো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর, এটা ক্যালকুলেট করতে বললো। কি করে ক্যালকুলেট করবি দেখি? আরে এটার সাথে এটা কম্পেয়ার করে দেই। এই ইকুয়েশনটা হজপজ যদি মনে হয়, এই ইকুয়েশনটা তো সোজা সাপটা, এই ইকুয়েশনটাকে মনে রাখবি। যদি এটা মনে হয় উপরেরটা রাখতে একটু কষ্ট মনে হচ্ছে, এই ইকুয়েশনটা মনে রাখাটা কষ্ট নয়, তাহলে এই ইকুয়েশনটাকে মনে রাখবি। তাহলে সবথেকে বেটার হচ্ছে তুই এখান থেকে y = x √3 বা √3x, এটাকে তুই কমন নিয়ে নে, √3x কমন নিয়ে নে। তাহলে √3x কমন নিয়ে নিলে কি হয়ে গেল? g ডিভাইডেড বাই 2√3 ইন্টু x হয়ে গেল, হলো তো? একটা x গেল আর √3 নিচে মাল্টিপল হবে। তাহলে এটা মানে আরেকটুকু সাজিয়ে দে, √3x 1 মাইনাস x ডিভাইডেড বাই 2√3 ডিভাইডেড বাই g। এটা লিখতে পারিস তো? এটা লিখতে পারিস তো? পারিস তো এটা লিখতে? তাই তো? এরপরে তুই ভেবে দেখ, এইখান থেকে যদি এটা y = x tan theta into 1 minus x by r, এটা যদি আমি কম্পেয়ার করি, এটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? tan থিটার মান কত হয়ে গেল? তাহলে এখানে থিটার ভ্যালু বেরিয়ে গেল, তাই তো? তাহলে আমার থিটার ভ্যালু বেরিয়ে গেল। আর কি বেরোবে? আর এর মান কত হচ্ছে? 2√3 ডিভাইডেড বাই g, সেটাই হচ্ছে আর এর মান। আর এর ভ্যালু হচ্ছে 2√3 ডিভাইডেড বাই g। বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস না পারিসনি? ঠিক আছে, তাহলে এরকম ভাবে তোকে ক্যালকুলেট করতে হবে, কোনো ডাউট নেই তো? কনফার্ম? হ্যাঁ, বুঝতে পেরেছিস? ঠিক আছে, আরো ভালো কোশ্চেনস আছে দেখ, বলছি। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে না? নেক্সট আরো কোন কোশ্চেনস দেখ, যদি ইকুয়েশন অফ প্রজেক্টাইলের কোশ্চেনস, ইকুয়েশন অফ প্রজেক্টাইলের জলদি ইকুয়েশন। হ্যাঁ,
√3/g কেন আর লিখলাম, এই দুটো যদি কম্পেয়ার করিস, এটা এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা দুটোকে কম্পেয়ার কর, তুলনা কর, তাহলে তো এই নিচের অংশটা আর, তাহলে আর এর ভ্যালুটা কত হচ্ছে? 2√3/g হচ্ছে না? হ্যাঁ, আর এই tan থিটার ভ্যালুটা কত হচ্ছে? tan থিটার ভ্যালুটা √3 হচ্ছে না? তাহলে থিটা = tan ইনভার্স অফ √3। কত tan ইনভার্স অফ √3 মানে? tan ইনভার্স অফ √3 মানে কত রে? tan কত ডিগ্রি? এরকমই আরো কি কোশ্চেন রয়েছে, একই রকম কোশ্চেনস করে লাভ নেই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনসে ঠিক আছে। এখানে একটা ইকুয়েশন দিয়েছে যেমন এরকম ax² - bx² দিয়ে দিয়েছে, এরকম ধরনের, এটা মুছছি না, এরকম ধরনের একটা ইকুয়েশন দিয়েছে। y = বলা আছে ax² ax - bx², কতটা লেখার দরকার নেই, এই তো আমি লিখে দিচ্ছি, এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখানে এটা থেকে তোকে h বের করতে বলেছে আর r বের করতে বলেছে, h আর r বের করতে বলেছে, সবই বের করা যাবে, তো এই দুটো বের করতে বলেছে। বের করা যাবে তো? যাবে তো বের করা? তো বের করো দেখি, যাবে তো বের করো। বের করো, এখানে তো ইকুয়েশন গুলো লেখাই আছে, তাহলে তো আরো সহজ হয়ে যাবে, দেখে দেখে বসিয়ে দিলেই হয়ে গেল। যদি ইকুয়েশনস গুলো লেখা না থাকে, এই ইকুয়েশনটাকে মনে রাখতে পারবি? পারবি না এটাকে মনে রাখতে? যদি এটাকে মনে রাখতে পারিস তাহলে তো অনেক সহজেই হয়ে যাবে, আর যদি এটাকে মনে না রাখতে পারিস তাহলে একটু বড় হবে, তাছাড়া না হওয়ার কিছু নেই। তো যদি এটাকে আমি মনে না রাখতে পারি সেই হিসাবেই দেখি, এটাকে ax আমি কমন নিচ্ছি, তাহলে এটা কি হবে? b/a × x হবে, হবে তো? এটা হবে তো? যদি এটা মনে রাখতে পারিস তাহলে তো কোনো অসুবিধাই নেই, অনেক ইজি হয়ে যাবে। এটা ছেড়ে দে, এটা মনে রাখবি। তাহলে y = কি হয়ে গেল? ax × 1 - x/a/b, এটা হলো, তাই তো? তাই তো? তাহলে আমার প্রথমত r এর ভ্যালু তো ডাইরেক্ট পেয়ে গেলাম, r এর ভ্যালু হচ্ছে a/b, কোনো কনফিউশন নেই। tan থিটার ভ্যালু কত হচ্ছে? tan থিটার ভ্যালু হচ্ছে a, tan থিটার ভ্যালু হচ্ছে a, তাহলে h এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে h এর ভ্যালু আমাকে বের করতে গেলে h সমান হচ্ছে কি রকম ভাবে লিখবো বলতো? u² sin 2θ/g করেই লিখি। এটা লিখলে একটু বড় হবে, এখানে tan থিটার ভ্যালুটাকে না, tan থিটা মানে কি বলতো? পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, তো তাহলে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস মানে a/1 লিখতে হবে, দিয়ে সেখান থেকে তোকে sin থিটা cos থিটাটা বের করে নিতে হবে। মানে এখানে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি, এটা হচ্ছে যদি a, এটা 1, তবে তো এটা থিটা, tan থিটা = a লিখেছি, বুঝতে পারলি? এই ট্রায়াঙ্গেলটা হবে তো? তাহলে এর হাইপোটেনিয়াসটা কত হবে? এর হাইপোটেনিয়াসটা কত হবে? √a² + 1 হবে, √a² + 1 হবে না? তাহলে sin থিটা সমান কি হবে? sin থিটা সমান হচ্ছে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ। cos থিটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। তাই লম্ব বাই অতিভুজ ইনটু ভূমি বাই অতিভুজ তোকে বসাতে হবে। আর u² এর ভ্যালুটা তুই কোথা থেকে বের করবি? r এর ভ্যালুটা তো আমি পেয়েই গেছি, তাহলে r এর ভ্যালুটা থেকে বেরিয়ে যাবে। এখান থেকে r tan থিটা সমান 4h, এই রিলেশনটা হয়, r tan থিটা সমান 4h হয়। ও, ওটা করলে তো আর কোনো অসুবিধা নেই। আর 2g হবে, 2g বলো, এটা h এর ভ্যালু লিখছি তো, এটা sin² থিটা, 2 থিটা লিখে দিয়েছি, u² sin² থিটা ডিভাইডেড বাই 2g, তাই তো? সব থেকে ভালো হচ্ছে এই রিলেশনটাকে ইউজ করে নিও, রতন 4h, আর tan থিটা হচ্ছে 4h, ঠিক আছে? তাহলে r tan থিটা যদি 4h হয়, r এর ভ্যালু কত? a/b, আর tan থিটার ভ্যালু কত? tan থিটার ভ্যালু হচ্ছে a, এটা সমান হচ্ছে 4h, তাহলে h ডিরেক্ট হয়ে যাচ্ছে কত? a² ডিভাইডেড বাই 4b, এটাই সব থেকে ভালো, এটা ইজি হবে, আর তুই ওটা করে করলেও হবে, বড় হবে, ঠিক আছে?
বোঝা গেছে তো? তাহলে এটা এই রিলেশনস গুলো তোকে দেখাতে হবে না, এই রিলেশন গুলো আমি করছি, যাই এটা বাদ দিতে হবে। হয়ে গেছে, তাহলে মুছবো। এরপরে দেখ, এই যে রিলেশনস গুলো আমি পেয়েছি, এই রিলেশনস গুলোর মধ্যে সবাই একে অপরের সাথে কিভাবে রিলেটেড দেখ। রতন সমান 4h, ওটা তো বলেই দিলাম। এখানে r ডিভাইডেড বাই 8 যদি করি, দেখ একটু তাকা, এখানে r ডিভাইডেড বাই h করছি আমি। r এর ভ্যালুটা কত আছে? u স্কয়ার sin 2 থিটা sin 2 থিটা ডিভাইডেড বাই g। আর h এর ভ্যালুটা কত আছে? h এর ভ্যালুটা কত আছে? u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g, তাই তো? তাহলে এখান থেকে এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে দেখ, r ডিভাইডেড বাই h, এটা হচ্ছে u স্কয়ার 2 sin থিটা cos থিটা ডিভাইডেড বাই g, আর এটা কত হয়ে যাচ্ছে 2g ডিভাইডেড বাই u স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এটা u স্কয়ার কেটে গেল, g আর g কেটে গেল, sin থিটা স্কয়ার থিটা কেটে গেল, তাই তো? তাহলে cos থিটা বাই sin থিটা, ঠিক আছে, থাক না। তাহলে r ডিভাইডেড বাই h সমান কি হচ্ছে? 4 ডিভাইডেড বাই tan থিটা লিখতে পারি। cot থিটা লিখলেও চলতো, কিন্তু রতন হতো না, তাহলে মনে রাখতে সুবিধা হবে না। তাহলে r tan থিটা সমান 4h, তাই তো? r tan থিটা সমান 4h, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে, এই রিলেশনটা অনেক জায়গায় ইউজ হবে, রতন সমান 4h, ঠিক আছে? ব্যাস, এরপরে দেখ অন্য রিলেশন, r আর h এর মধ্যে যদি রিলেশন বের করতে যাই কিরকম হবে বল। আচ্ছা, যদি মনে কর r আর t এর মধ্যে h ডিভাইডেড বাই t স্কয়ার যদি করি, আমার ইউটাকে অমিট করাটা সবসময়তেই আমার চেষ্টা করব যাতে ইউটা অমিট হয়। তাহলে h ডিভাইডেড বাই t স্কয়ার, কারণ ইউটা তো চেঞ্জ হবে। তাহলে h ডিভাইডেড বাই t স্কয়ার যদি করি, দেখ কি হবে, h হচ্ছে u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g ডিভাইডেড বাই, ওটা কত হবে, t স্কয়ার করা মানে 4 u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই কি হচ্ছে রে, g স্কয়ার হচ্ছে, তাই না? g স্কয়ার হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে, আর একটু সিম্পলিফাই করলে h ডিভাইডেড বাই t স্কয়ার সমান কত হচ্ছে, u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g ইনটু g স্কয়ার ডিভাইডেড বাই 4 u স্কয়ার sin স্কয়ার থিটা। দেখ কি কি কাটছে, u স্কয়ার sin স্কয়ার থিটা, u স্কয়ার sin স্কয়ার থিটা কেটে যাচ্ছে, g আর g স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে এখানে কত হয়ে গেল, h সমান হচ্ছে g ডিভাইডেড বাই 2 ইনটু t স্কয়ার, তাই তো? g ডিভাইডেড বাই 2 ইনটু t স্কয়ার। এই রিলেশনসগুলো মনে রাখতে হবে, এই রিলেশনসগুলো মনে রাখতে হবে, তাহলে তোর কোশ্চেনস করতে, ম্যাথমেটিক্যাল কোশ্চেনস করতে অনেক ইজি হবে। তাছাড়া একটার থেকে আরেকটায় বসিয়ে আবার বসাতে হবে, দুবার ইউজ করতে হবে। বুঝতে পেরেছিস তো? নেক্সট হচ্ছে কি, আচ্ছা এইচ এর জায়গায় যদি আমি এটা বসিয়ে দিই, এখানে কি হচ্ছে, কনফিউশন আছে? কোনটা g/2? এখানে একটা g আছে আর এখানে 8 আছে না, সরি সেই তো 2 হয় না, 8 আছে, 8 আছে, 8ই হয়, ঠিক আছে? g ডিভাইডেড বাই 8 ইনটু t স্কয়ার, ঠিক আছে তো? এরপরে দেখ, তাহলে এখানে যদি h এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে h এর ভ্যালুটা বসিয়ে দিলে রতনের ভ্যালু কত হচ্ছে, 4 ইনটু g ডিভাইডেড বাই 8 ইনটু t স্কয়ার। তাহলে রতনের ইকুয়াল টু কত, g ডিভাইডেড বাই 2 ইনটু t স্কয়ার। এইটা না মনে রাখলেও চলবে, ঠিক আছে? এটা না মনে, এই দুটোকে মনে রাখবি, এই দুটো বেশি কাজে লাগবে, ঠিক আছে? এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এই দুটো মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে? রতন সমান 4, এটা তো মনে রাখবি, এটা অনেক ইউজ হবে, আর ওটাও মনে রাখবি, রাখার চেষ্টা করবি, তাহলে ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে, একটু জলদি ক্যালকুলেশন হবে, ঠিক আছে? বোঝা গেছে তো? বোঝা গেছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা টাইমে যদি ভেলোসিটির ইকুয়েশন ক্যালকুলেট করতে বলে, ঠিক আছে?
এর পরের এক্সপ্রেশন হচ্ছে ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ দ্য ভেলোসিটি when the body is projected with an angle theta। সেম ভাবে কোন একটা পয়েন্টে ভেলোসিটি বের করতে বলেছে। সাপোজ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভেলোসিটি এট দ্য পয়েন্ট x, y, কত হবে বলতো? এটা বের করতে পারা উচিত, নিজেই বের করতে পারা উচিত। x, y পজিশনে ভেলোসিটি কত হবে ভেবে বল। x, এটা মুছে দিচ্ছি তাহলে না। x, y পজিশনে ভেলোসিটি কত হবে যে কোন একটা পজিশনে, বল কত হবে? vx কত হবে আগে বল আমাকে। vx কত হবে at x, y যে কোন পজিশনে vx কত হবে? x কম্পোনেন্ট অফ ভেলোসিটি, আমি যেটা বলছি x কম্পোনেন্ট অফ ভেলোসিটি কত হবে এই x, y পজিশনে, এই x, y পজিশনে কত হবে বল বল বল। শুধু cos θ। vx সমান কত হবে? u cos θ। u বলেছিলি? তাহলে vx সমান কত হবে? u cos θ, কারণ এটা কনস্ট্যান্ট। কারণ কি? কারণ হচ্ছে এটা কনস্ট্যান্ট, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। আর vy কত হবে? vy কত হবে ভালো করে ভেবে বল। vy কত হবে? v sin θ হবে? ভালো করে ভেবে বল। vy টা কত হবে? u এর ভ্যালুটা চেঞ্জ করছে, u এর ভ্যালুটা চেঞ্জ করছে আফটার t টাইম অর মানে আফটার xy ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট the velocity of the body along the y component vy, মানে y অক্ষ বরাবর বেগটার উপাংশ হচ্ছে vy। কত দূর গেছে? y ডিসটেন্স গেছে ভার্টিক্যালি, উলম্ব বরাবর y দূরত্ব গেছে। তাহলে উলম্ব বরাবর y দূরত্ব যাওয়ার পর এর উলম্ব উপাংশের মান কত? vy। আর প্রাথমিক উপাংশ কত ছিল? uy। অন্তিম মান কত? vy। ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? y। ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? y। x, y বলেছে, ডিসপ্লেসমেন্ট sy টা কত? y। ay কত? g। তাহলে আমি কোন রিলেশনটা ইউজ করব? মানে ওটা কোথায় তুই কোন রিলেশনটা ইউজ, কাইনেমেটিক্স এর কোন রিলেশনটা ইউজ করব? v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s, তাই না? v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s। তাহলে এখানে কত হবে? vy সমান √uy স্কয়ার মাইনাস 2ay sy। মাইনাস কেন লিখলাম? কারণ ay টা নিচের দিকে, আর যদি মাইনাস না লিখিস তো প্লাস লিখতেও পারিস। তাহলে vy এর ভ্যালু কত হয়ে যাবে? √u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gy, তাই না? তাহলে এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল কত? vy। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রেজাল্টেন্ট? রেজাল্টেন্ট কত হবে বল? √vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তাহলে এটা একটু দেখ, এটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। এখানে কত হবে দেখ, vx স্কয়ার, ঠিক আছে লিখছি, u স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gy। তাহলে এখানে u স্কয়ারটা কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে এটা কি হয়ে গেল? u স্কয়ার মাইনাস 2gy। বোঝা গেছে? এটা হচ্ছে রেজাল্টেন্ট, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভি, ঠিক আছে? কিন্তু এটা রেজাল্টেন্ট ভি হলো, শুধু রেজাল্টেন্ট ভিটা বের করলে হবে না, তার ডিরেকশন বের করতে হবে। ডিরেকশন কত হবে? ডিরেকশন এই ভিটা যদি x এর সাথে আলফা কোণ করে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan আলফা? tan আলফা কত হবে? vy বাই কত হবে? vy বাই vx। vy বাই vx মানে vy কত? vy হচ্ছে u sin থিটা মাইনাস 2gy ডিভাইডেড বাই vx মানে u cos থিটা। এটা লিখতে পারিস, ঠিক আছে? বুঝতে পেরেছিস? সেখান থেকে আমি আলফার ভ্যালুও বের করতে পারবো। যাই হোক, এটা মান আর ওটা অভিমুখ বোঝানোর জন্য, ঠিক আছে? এরকম ভাবে আমাকে বেগের মান বের করতে হতে পারে, ঠিক আছে? তো বোঝা গেছে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটির ইকুয়েশন। অনেক ধরনের প্রবলেমস আছে, যেমন ধর আমি একটা কোশ্চেন বলছি, যদি এরকম কোশ্চেন থাকে যে cos থিটার মানটা কি থাকবে? আচ্ছা, এরকম একটা কোশ্চেন, একটা কনসেপচুয়াল কোশ্চেন, দেখি লিখ তো।
মনে কর বলা আছে একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে, একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ছোড়া হলো, 60 ডিগ্রি কোণে ছোড়া হলো। বস্তুটির বেগের অভিমুখ, বস্তুটির বেগের অভিমুখ যখন আনুভূমিকের সাথে, বস্তুটির বেগের অভিমুখ যখন আনুভূমিকের সাথে, বস্তুটির বেগের অভিমুখ যখন আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করে ধরেলে 30 ডিগ্রি কোণ করে, তখন বেগের মান নির্ণয় করো। দেখো এখানে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি তো আনচেঞ্জ, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি যদি আনচেঞ্জ হয়, ভালো করে শুনো, হরাইজন্টাল বলো 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 হতে পারে, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি যদি আনচেঞ্জ হয়, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি যদি আনচেঞ্জ হয়, তাহলে ইনিশিয়াল মোমেন্টের ভেলোসিটি কত? 10 cos 10 cos কত ডিগ্রি বলেছি? 60 ডিগ্রি। যখন এটা 30 ডিগ্রি কোণ করেছে, তখন বেগের মানটা ধরেলে কিছু একটা v, তাহলে তখন কি হবে? v cos কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে v এর ভ্যালুটা বের করলেই হয়ে গেল। 10 cos 60 এর ভ্যালু কত? cos 60 হচ্ছে 1 √2 কোথায় রে? 1/2 ডিভাইডেড বাই cos 30 ভ্যালু কত? √3/2, তার মানে 2টা কেটে যাবে, তাই তো? তার মানে 10/√3, তাই তো? ডিভাইড বাই হচ্ছে না, ভুল করলাম রে আমি কিছু? √3/2, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছো? এরপরে তুমি যদি মনে করো একটু বেশি ভাবতে যাও, তাহলে তুমি করতে পারো অনেক কিছু। 30 ডিগ্রি কোণে গেছে, কোন পজিশনে গেছে, এই কোঅর্ডিনেট ধরে পরে তুমি ভিওয়াই বের করে তারপরে যদি তুমি করতে, অনেক বড় হবে, আননেসেসারি, প্রয়োজন নেই। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে রুলস, তোকে এটাই তোকে করতে হবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবারে দেখ ইলাস্টিক কন্ডিশনের একটা কনসেপ্ট আমি বলে দিই প্রজেক্টাইলটা, তাহলে আমার থিওরিগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। এখানে দেখ একটা ইম্পর্টেন্ট জিনিস অল্প, প্রজেক্টাইল উইথ কলিশন লিখে দে। প্রজেক্টাইল উইথ কলিশন উইথ ওয়াল, দেখ দেখলেই বুঝতে পারবি, তারপরে লিখবি না হয়। এরকম একটা দেওয়াল আছে, ঠিক আছে? এরপরে মনে কর এরকম ভাবে একটা, এইখান থেকে একটা বলকে এরকম করে ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো যদি দেওয়ালটা না থাকতো, এই দেওয়ালটা যদি না থাকতো, তাহলে এরকম করে এখানে পড়তো, কিন্তু দেওয়ালটা থাকার জন্য কি হয়ে যাবে? এরকম হবে, যেটা ড্র করেছি এটা হবে তো। এবারে প্রশ্নটা হচ্ছে যে ওর ইনিশিয়াল পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস এক্স, এই ভ্যালুটা কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। বুঝতে পেরেছিস তো? দেখ কিভাবে করবো। এখান থেকে এতটা কত, এটা হচ্ছে ওর আর বটে কি নয়, ক্লিয়ার তো? আচ্ছা, এখান থেকে এটা কত, এখান থেকে এটা আমি ধরে নিচ্ছি এক্স, বা এটা ভাব, এটা হয়তো দেওয়া থাকবে না, এটা ছেড়ে দে। এখান থেকে এটা দেওয়া থাকবে যে কত দূরে দেওয়ালটা আছে, এটা এক্স। ইজ ইট ক্লিয়ার অর নট? ঠিক আছে, তাহলে আমাকে বলতো এইটুকু অংশ কত, এখান থেকে এইটুকু কত? আর মাইনাস এক্স, বোঝা গেছে? তাহলে এখান থেকে এটা যদি আর মাইনাস এক্স হয়, এখান থেকে এটাও কত হবে বলতো? আর মাইনাস এক্স। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ কি সেটা আমি পরে আলোচনা করব। একটা জিনিস আপাতত স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মনে রাখবি, সংঘর্ষের আগে এবং পরে বস্তুটার গতিশক্তি সমান হয়, মানে একই বেগের মানে ওটা বিক্ষিপ্ত হবে। তাহলে এ পিছন দিকে যতটা যেত, এ সামনের দিকে ততটাই আসবে, এটুকু মনে রাখবি। দেন হাউ ক্যান ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস এক্স? এই কালো এক্সটা কত, এই কালো এক্সটা কত লিখবো বল? এখান থেকে এই পুরোটা কত, এখান থেকে এই পুরোটা, এখান থেকে এই পুরোটা হচ্ছে আর, তাই তো আমি এটা বের করতে চাইছি।
তাহলে ওখানে যেয়ে লাভ নেই। এখান থেকে এটা কত বলতো, এক্স, তো তাহলে এক্স মাইনাস আর মাইনাস এক্স, না এক্স মাইনাস আর মাইনাস এক্স কি লিখলাম, কোনটা আর মাইনাস ওয়াই, আচ্ছা এইখান থেকে এটা হচ্ছে এক্স, দুটোই এক্স ধরে দিচ্ছি না, এটা কেন ব্যাপার নাই, এক্সটার সাথে ওই এক্সটার সামনে এটা ক্যাপিটাল এক্স লিখেছি। এখান থেকে দেওয়ালটা হচ্ছে এক্স দূরত্বে, ওটা হচ্ছে, তাহলে আমি এটা আর মাইনাস এক্স ঠিক লিখেছি, এটা পিছন দিকে আর মাইনাস এক্স দূরত্বে পড়ছে সেটাও ঠিক লিখেছি, এখান থেকে এটা হচ্ছে আমার এক্স সেটাও ঠিক লিখেছি, তাহলে এখান থেকে এটা হচ্ছে তাহলে এখানে কত হবে x মাইনাস আর মাইনাস এক্স, তার মানে এটা কত হবে 2x মাইনাস আর। এটা নিয়ে কনফিউজ নেই, এটা স্মল এক্স লিখেছি, এটা ক্যাপিটাল এক্স লিখেছি, অন্য কিছু একটা লিখবি তো লিখেলে তোরা, এটা এক্স টেস্ট লিখেলে তাহলে কনফিউশন নেই, ঠিক আছে। যদি মনে হচ্ছে নোটেশন দুটো একই হয়ে যাচ্ছে, মানে এরকম কোশ্চেনটা কিরকম থাকবে দেখ, কোশ্চেনটা হচ্ছে লিখ এটা আগে, আচ্ছা এইটার পরে আরেকটা জিনিস আমি বলে দিই, তারপর এটা হয়েছে তো, বোঝা গেছে তো। নেক্সট হচ্ছে দেখ, সেই বাচ্চা ছেলেরা যেমন সেই বল ছুড়াছুড়ি করে খেলে না, এরকম ভাবে একটা বলকে ছুড়েছে তো, এবারে ওর দেওয়ালটা কোথায় আছে, ওর দেওয়ালটা এখানে আছে, ঠিক আছে, দেওয়ালটা সামনে আছে আর কি, কিরকম ভাবে আছে দেখুন, এখান থেকে থ্রো করা হচ্ছে বডিটাকে, এখান থেকে থ্রো করা হচ্ছে, তো এরকম ভাবে তো পড়ার কথা এখানে। এরপর দেওয়ালটা কোথায় আছে, দেওয়ালটা এখানে আছে, ঠিক আছে, এখানে দেওয়ালটা আছে, তো এখানে যদি দেওয়ালটা থাকে তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এটা এরকম ভাবে পড়বে, এখানে হবে না। যদি তুই এই সামনে দেওয়ালটা যদি থাকে একটা বোর্ড দে তোর ইয়ের বোর্ডগুলো, এক্সাম বোর্ডগুলো একটা, এখানে মনে কর দেওয়ালটা আছে তো, তুই একটা বলকে এইখান থেকে যদি ছুটে দিস তোর মাথাটা উপরে পড়বে না, হ্যাঁ, তুই ক্রিকেট বলকে যদি মনে কর একটা সামনের থেকে ছুটিস এরকম করে, তাহলে মাথাটা পিছন দিকে পড়বে না, তা কতটা পিছনে পড়বে, এটা হচ্ছে প্রশ্ন, বুঝতে পেরেছিস। আর এখানে কি ছিল, এখানে দেওয়ালটা কোথায় ছিল বলতো, এখানে দেওয়ালটা ছিল যেটা কন্ডিশন x is greater than r/2 এ ছিল, আর এখানে দেওয়ালটা কোথায় আছে, এখানে দেওয়ালটা আছে x is less than r/2 এ। দেখ x is less than r/2 এ হলে গল্পটাই আলাদা হয়ে যাবে, কিরকম গল্পটা হবে সেটা হচ্ছে প্রশ্ন, কিরকম। এখান থেকে এই দূরত্বটা আমি x ধরছি, স্মল x যেটা আমি আগেও ধরেছিলাম, তাহলে এই পিছন দিকে দূরত্বটা কত হবে, এই দূরত্বটা r মাইনাস x, তাই তো। আমি বের করতে চাইছি ও কতটা পিছনে পড়েছে, মানে এই দূরত্বটা x, এটা বের করতে চাইছি। দেন হাউ টু ফাইন্ড আউট দিস x, বল কত হবে x, x টা কত হবে, আচ্ছা এখান থেকে এই দূরত্বটা হচ্ছে, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে r মাইনাস x, তাহলে এইটুকু কত হবে, x টেস্ট কত হবে বল, r মাইনাস x হবে না। আরে এখান থেকে এটা হচ্ছে r মাইনাস x, আর এখান থেকে এটা হচ্ছে x, তাহলে এইটুকু কত, r মাইনাস x, তার মানে কত হবে r মাইনাস, ইজ ইট ক্লিয়ার অর নট, বুঝতে পেরেছিস। তাহলে r/2 এর মানে হাফ অফ দা রেঞ্জ অফ প্রজেক্টাইলের আগে যদি দেওয়ালটা থাকে তাহলে কি হবে, ও r মাইনাস 2x দূরে পড়বে অ্যাঙ্গেল, মানে তোর পয়েন্ট অফ প্রজেকশন থেকে, আর তাছাড়া 2x মাইনাস r এ পড়বে, বুঝতে পেরেছিস। কোশ্চেন্স কিরকম লিখ প্রথমে আছে তোকে এরকম দেওয়া আছে, মনে কর লিখ আনুভূমিকের সাথে একটি নির্দিষ্ট কোণ করে একটি বস্তুকে ছোড়া হলো যাতে বস্তুটির প্রাসের সীমা, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা 2 নাম্বার, দুটোই করে রাখি।
যাতে বস্তুটির পাশের সীমা কিছু একটা ধরে না 100 মিটার হয়, যাতে বস্তুটির পাশের সীমা 100 মিটার হয়, যাতে বস্তুটির পাশের সীমা কত হয় 100 মিটার। গুড। একটি দেওয়াল 1 নাম্বার দিয়ে স্মল রোমান হরফের 1 দিয়ে লিখবি। 1 নাম্বার দিয়ে প্রক্ষেপ বিন্দু থেকে যেখান থেকে ছোড়া হচ্ছে প্রক্ষেপ বিন্দু থেকে 30 মিটার দূরে ঠিক আছে। 2 নাম্বার দিয়ে লিখ প্রক্ষেপ বিন্দু থেকে 70 মিটার দূরে 70 মিটার দূরে থাকলে কোশ্চেনটা হচ্ছে লিখ বলটি দেওয়ালটির সাথে ধাক্কা করে প্রক্ষেপ বিন্দু থেকে কত দূরত্বে পড়বে। দেওয়ালটির সাথে ধাক্কা করে প্রক্ষেপ বিন্দু থেকে কত দূরত্বে গিয়ে পড়বে। বলটি দেওয়ালটির সাথে ধাক্কা করে প্রক্ষেপ বিন্দু থেকে কত দূরত্বে গিয়ে পড়বে। হয়েছে লেখা? প্রক্ষেপ বিন্দু থেকে কত দূরত্বে গিয়ে পড়বে, হয়েছে লেখা? ঠিক আছে। এখানে যেটা কন্ডিশন বলা থাকবে যে বলটা দেওয়ালের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ করবে। লিখে নে, ব্যাখ্যাটা লিখে নে। লিখ বলটি দেওয়ালের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ করবে, মানে একটা পাথরকে ছুড়লে তো হবে না, পাথরটা দেওয়ালে লেগে কি হয়ে যাবে, ডুব করে নিচে পড়ে যাবে, রিফ্লেকশন হবে কি, বুঝতে পেরেছিস? একটা রাবাডিউস বলকে ছুড়লে, একটা টেনিস বলকে ছুড়লে যা ঘটনা ঘটবে, একটা পাথরকে ছুড়লে সেটা হবে কি, পরে কি হয়ে যাবে, নিচে পড়ে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। তাহলে কি করবি, ফার্স্ট কন্ডিশনটাতে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে না, প্রথম কন্ডিশনটাতে এটা কি আর এক্স ইজ গ্রেটার দেন r/2 না লেস দেন r/2। প্রথম একটা কত বলা আছে 30 মিটার, 30 মিটার মানে লেস দেন r/2। আরটা কত 100 বলা আছে, তাহলে r/2টা কত 50, তাহলে 30টা 50 এর থেকে কম। তাহলে আমার কোন ইকুয়েশনটা এটা, তাই তো? তাহলে এটা মানে কত হচ্ছে, x এর ভ্যালু ফার্স্টের কোশ্চেনটা কত হচ্ছে 100 মাইনাস 2 ইনটু 30, তার মানে কত, বোঝা গেছে? ঠিক আছে। 40 মিটার কোন দিকে, সামনের দিকে। 40 মিটার কোন দিকে, ওর সামনের দিকে। আর নেক্সটটাই কত হচ্ছে 2 ইনটু 70 মাইনাস 100, তাই তো? 2 ইনটু 70 মাইনাস 100 মানে এখানেও 40 মিটার, যেহেতু ওটা 70 বলে দিয়েছি, 60 হলে হতো না। তাহলে এই 40 মিটার কোন দিকে, পেছনের দিকে। ঠিক আছে। যদি আমি ওটা 70 জায়গায় 60 মিটার বলতাম তাহলে কিন্তু হতো না, 60 হলে কত হতো 20। যদি 80 মিটার বলতো তাহলেও কিন্তু 20 হতো। যেহেতু অ্যাঙ্গেল অফ প্রজেকশন থেকেও 30 মিটার দূরে, আর যেখানে লাস্ট বিন্দুটা সেখান থেকেও 30 মিটার দূরে, সেইভাবে মেনটেন করে ডিস্টেন্সগুলো বলেছি, তার জন্য দুটোই 40 বেরোচ্ছে, শুধু ডিরেকশনগুলো একটা সামনের দিকে একটা পিছনের দিকে। বুঝতে পেরেছিস তো? তাহলে এইরকম টাইপ অফ কোশ্চেন্স থাকতে পারে। আরও টাইপ অফ কোশ্চেন্স আছে, নিউমেরিক্যাল কোশ্চেন্স প্রজেক্টাইলের অনেক আছে। তো এই কোশ্চেন্সগুলো পরে আলোচনা করব। মোটামুটিভাবে থিওরি এখানে পর্যন্ত করলেই হবে এই প্রজেক্টাইলটার, বুঝতে পেরেছিস? এরপরে একটা প্রজেক্টাইল বাকি আছে, সেটা হচ্ছে ইনক্লাইন্ড প্রজেক্টাইল। ইনক্লাইন্ড প্রজেক্টাইল সাধারণত আমাদের এই টাইপ অফ কোশ্চেন্সে থাকবে না, যে এইটাইতে থাকতে পারে। তো ইনক্লাইন্ড প্রজেক্টাইলটা আমি ডিসকাস করে দেবো একটা ক্লাসে, একটা অনলাইন ক্লাসে ডিসকাস করে দেবো। কালকে আমি রিলেটিভ মোশন স্টার্ট করব, ঠিক আছে? ইনক্লাইন্ড প্রজেক্টাইলটা আমি একটা অনলাইন ক্লাসে ডিসকাস করে দেবো, ওটা লাগবে হয়তো আধ ঘন্টা 45 মিনিট। ওটার জন্য কালকের ক্লাসটা নেই, কালকে রিলেটিভ মোশন স্টার্ট হবে। এই প্রজেক্টাইলটা এখানে পর্যন্ত, এরপর আমি বলে দিচ্ছি কোন ম্যাথসগুলো তোরা করবি, ঠিক আছে?